এই মুহূর্তে কিন্তু বিভিন্ন স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেছে, মানে গরমের ছুটি পড়ে গেছে। কিন্তু গরমের ছুটি পড়ার পর ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেকটা স্কুল, সরকারি বেসরকারি সব স্কুল, এমনকি কলেজের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। বিভিন্ন এজের ছাত্রছাত্রীরা হয়, আপনারা জানেন সেটা, 1 থেকে শুরু করে একদম ক্লাস 12 পর্যন্ত। হ্যাঁ রে, আমরা যে স্যার ম্যাডামরা পড়ান, মানে যে টিচাররা পড়ান, তারা কিন্তু এত কিছু শোনা যাচ্ছে, তারা কি যোগ্য না অযোগ্য? একদম ওপেন কোয়েশ্চেন কিন্তু, মানে বিভিন্ন লেভেলের। ক্লাস 3 যেভাবে জিজ্ঞেস করবে, ক্লাস 9-10 নিশ্চয়ই সেভাবে জিজ্ঞেস করবে না, কিন্তু তাদের মনে কিন্তু একটা প্রশ্ন। ভেবে দেখুন, যে শিক্ষক শিক্ষিকারা আজকে সমাজ গড়ার কারিগর বলে, যে শিক্ষিকা টিচাররা শিক্ষা প্রদান করেন, স্কুলে পড়ান, কলেজে পড়ান, আমার আপনার অসংখ্য মানুষজনকে মানুষ করেছেন, বড় করে তুলেছেন, আদর্শ শিখিয়েছেন, তাদেরকে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। কারা করছেন? ছাত্রছাত্রী। তাদের মনের প্রশ্ন, তাদের মনে ডাউট। এই সামার ভ্যাকেশনের মনে হয় এটাই সবথেকে বড় টপিক। এবং তার থেকেও বড় জিনিস ভাবুন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা টিচারই করেন, অর্থাৎ পড়াশুনো করেন, স্কুলে যান, তারা কি করেন? তাদেরও কিন্তু পরিবার, দায়িত্ব, সংসার, বাবা মা, সন্তান, স্ত্রী কিংবা স্বামী, পুরুষ মহিলার ওপর ডিপেন্ড করে, সেটা সব কিছু আছে। তার থেকেও বড় কথা কমিটমেন্ট। আমার মাসে ইএমআই, আমার মাসের টোটাল খরচ, বাজেট, যদি সেটা অল অফ আ সাডেন একদিন আপনি জানতে পারেন যে একটা ডেটের পর আর থাকবে না, ভাবুন তো। এটা সাংঘাতিক পরিমাণে একটা সেটব্যাক, মেন্টাল সেটব্যাক, ফিজিক্যাল সেটব্যাক, সব দিক থেকে। আর বিকাশ ভবনের সামনে তো আপনারা জানেন কি হয়েছে। হট সিটে হট টকের বিশেষ পর্ব আপনারা দেখছেন। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। এবং আজকে আপনারা এই পর্বে বিকাশ ভবনের সামনে বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে আপনারা দেখেছেন। তিনি একজন শিক্ষিকা, শি ইজ আ টিচার। তিনি কিন্তু আজ ট্রাইব থ্রি বাংলা স্টুডিও হট সিটে হট টকে এসছেন। আপনাদের সাথে পরিচয় করে দেবো। আমার বাদিকে বসে আছেন রুম্পা দেবনাথ। রুম্পা ম্যাডাম হচ্ছেন রানাঘাটা হাই স্কুল মথুরাপুরের ইংলিশ টিচার। রানাঘাটা হাই স্কুল মথুরাপুরের ইংলিশ টিচার। ম্যাডাম, আপনাকে ট্রাইব থ্রি বাংলার স্টুডিওয়ে স্বাগত। এবং আপনার মানসিক অবস্থা এই মুহূর্তে যা, মানে প্রোগ্রাম শুরু করার আগে আপনি স্টুডিওর বাইরে আমার সঙ্গে শেয়ার করছিলেন। আমি প্রথমেই জিজ্ঞেস করব রুম্পাদি আপনাকে, যে আমি আপনাকে রুম্পাদি বলে সম্বোধন করছি, যে ছাত্রছাত্রীদেরকে আপনি পড়াচ্ছেন না, আপনি একজন ইংলিশ টিচার, মানে সে ইংলিশ টিচার, কতটা মিস করছেন? প্রথম প্রশ্ন। যে কোলাহল, ডাস্টার, পেন, অ্যাম্বিয়েন্স, বকাবকি করা, পানিশমেন্ট দেওয়া, ভালোবাসা, খাতা চেক করা, বা পেরেন্টসদেরকে ফিডব্যাক দেওয়া, কতটা মিস করছেন? দেখুন, সবার প্রথমে বলতে চাই, আমরা যখন শিক্ষিকা বা শিক্ষক হওয়ার স্বপ্নটা দেখি, মানে ছোট থেকেই সেটা তৈরি হয় যে আমি কোন লক্ষ্যে যাইছি। আমি একটা সমাজ গড়ার কারিগরের সেই প্রফেশনে যাচ্ছি, সেবার ব্রতে। আমার সন্তানকে আমি যেমন সমস্ত গুণ সম্পন্ন করে তৈরি করব, ঠিক আমাদের স্কুলের যে বাচ্চা কাচ্চা আছে, ছাত্রছাত্রী আছে, আমরা কিন্তু ঠিক সমানভাবে ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে, সমস্ত দিক থেকে তাদেরকে পারদর্শী করার চেষ্টা করি। আমরা যখন চাকরি পাই, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্কুলে যাই, সেই নতুন স্কুলটা আমার কাছে নতুন ছিল, কিন্তু দিনের পর দিন সেই ছোট্ট ছোট্ট বাচ্চা, গ্রামের বাচ্চা, যারা তো সেইভাবে পরিপাটি নয়, হয়তো পড়াশোনার পাশাপাশি তাদের কালচারাল, সোশ্যাল কন্ডাক্ট সব কিছুই আমাদের শেখাতে হয়। এইভাবে কথা বলবে, এইভাবে চলবে, জীবনে বড় হয়ে তোমাদের এম কি হবে, সব কিছু আমরা তাদের মেন্টাল সাপোর্ট দেওয়া, শুধু পড়াশোনা নয়, তাদের ওভারঅল আগ্রহী সব কিছু সমাজের পক্ষে যেন উপযুক্ত তারা হয়ে ওঠে, সবসময় আমরা সেটা চেষ্টা করি। আমাদের সার্ভিস পিরিয়ডে টিল এতদিন পর্যন্ত আমরা সব সময়, মানে কি বলবো, শয়নে স্বপনে নিজের সন্তানের পাশাপাশি ওই বাচ্চাগুলোর কথা সবসময় ভেবেছি। এই যে 3 এপ্রিলের যে আমাদের মানে একটা ডেভাস্টেটিং রায় যাকে বলে, যেটা আমাদের দেয়া হলো, সেই দিনও আমি স্কুলে গেছিলাম। আমি কখনো ভাবিনি যে আমি আনটেন্টেড টিচার, আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই,
তা সত্ত্বেও স্কুলে বসে আমাকে এই নিউজটা শুনতে হবে যে আমার আর চাকরিটা নেই। কি ভেবেছিলেন যখন শুনলেন প্রথম? যখন শুনলাম তখন ভাবলাম যে এটা একটা সংসার। সব থেকে বড় কথা, আমাদের যেরকম পার্সোনাল লাইফ আছে সেরকম স্কুলটাও আমাদের একটা ভীষণ পার্সোনাল জায়গা। মানে আমরা করে একটা ফেলেছি পরিবার বলছেন আপনি। পরিবার, সেই পরিবার থেকে একদিন আমরা ডিটাচ থাকবো সেটা স্বপ্নেও ভাবতে পারি না। ইভেন গরমের ছুটি, পুজোর ছুটি যখন বড় বড় মানে ভ্যাকেশনগুলো পড়ে, বাচ্চাগুলো বলে ম্যাম আপনাকে কিন্তু আমি টেক্সট করব। এই যে কথাটা আপনি বললেন, হ্যাঁ। এই যে ম্যাম কথাটা ডাকছি না এখন, আর কেমন লাগছে রূপাদি? ভীষণ একটা কষ্ট, যে কষ্ট মানে সেদিন চোখের জলে বাচ্চাদের, যে তারা তো ছোট, তারা তো অবুঝ, তারা এই কোটের মার প্যাচ বোঝে না, তাদেরকে বোঝানো খুব ডিফিকাল্ট যে ম্যাম কেন আসছে না। সবার একটাই প্রশ্ন যে ম্যাম স্যাররা, আমার স্কুলে 5 জন স্যার ম্যাম আমরা আছি, তারা কেন আসছে না? 3 জন সায়েন্সের, আমি ইংলিশের। স্যাররা তখন বলেছেন যে তোমরা ভেঙে পড়ো না, তোমরা আসবে স্কুলে, তোমরা আসবে, আমরা তোমাদের পাশে আছি, সেদিন বলেছেন। কিন্তু আমাদের তো মানে আমাদের যোগ্যতার একটা প্রশ্ন চিহ্নে পড়ে গেছে যে আমরা কি বলবো, আমরা তাদের সামনে কিভাবে উপস্থাপিত হব। তারপর বাচ্চা কাচ্চা, তাদের চোখের দিকে আর আমরা চোখ মেলাতে পারছি না যে তাদের প্রশ্নের আমরা কি সম্মুখীন দেবো। ক্লাসে গিয়ে আমরা মানে তাদের এতদিন শিক্ষা দিয়ে এসেছি, ন্যায়ের পথে থাকবে, সততার পথে থাকবে, জীবনে বড় হবে, কেউ টিচার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডক্টর হবে, তোমরা সোসাইটিতে সব থেকে বড় সমাজসেবার কাজগুলোই ব্রতী হবে, এতটা আমরা তারা বলে এসেছি। এখন আমরা যদি সেই জায়গা থেকে সরে আসি, তারা যদি আমাদেরকে দেখতে না পায়, তারা তো, আমরা যেরকম আমাদের স্যারকে আদর্শ হিসাবে মনে করেছি, ম্যামদেরকে আদর্শ একদম, হিসাবে মনে একদম। করেছি, আমরা স্কুল লাইফ থেকেই ভেবেছি ওই স্যার ওই ম্যামের মতো আমিও বড় হয়ে হব। আমাদের বাচ্চা কাচ্চা সেই একই আদর্শে অনুপ্রাণিত। তাদের সামনে থেকে তাদের যদি পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়ে যায়, তারা যদি আমাদেরকে দেখতে না পায়, তারা কিন্তু হেল্পলেস। আমার স্কুলে 2 জন ইংলিশের টিচার ছিল, এই রিসেন্টলি আপার প্রাইমারিতে একজন জয়েন করেছে, 2 জনের মধ্যে একজন আবার টিআইসি পদ অংশগ্রহণ করেছেন। অতএব তার এই যে একটা বৃহৎ স্কুলের দায়িত্ব সামলে ক্লাস নেওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু তিনি নেন। আমিও 2 জন মিলে ক্লাস 12 পর্যন্ত হাতে হাত লাগিয়ে, যে বাচ্চাদের যেন কোনোভাবে কোনো সমস্যা না হয়, যেহেতু ইংলিশটাকে তারা ভয় পায়। কিছু কিছু প্রশ্ন আপনাকে করবো, এই দর্শকরা যেগুলো জানতে চাইবেন। সম্মান নিয়ে রাস্তা হাঁটতে পারেন এখন? দেখুন, আমাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি, আমরা কি করেছি, ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষা দিয়েছি, কোয়ালিফাই করেছি, ইন্টারভিউ হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, রিকমেন্ডেশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, স্কুলে গেছি। আমাদের তো কোনো ভুল ছিল না স্যার। ছোটোবেলা থেকে শুনেছি বড় হতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে আছেন, রাস্তায় বসছেন, খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন, বুঝতেই পারছেন আমার গলার কন্ডিশন। এবং আপনি আমাকে স্টুডিওর বাইরেও আপনার পুলিশের যে মার্ক, লাঠি চার্জের পর হ্যাঁ, আপনার এগুলো হাতের আপনি এগুলো দেখাচ্ছিলেন, আছে এখনো দেখতে পাবেন। স্ক্র্যাচেস যেগুলো আপনি আমাকে ছড়ে গেছে হাত, সেগুলো আপনাকে দেখাচ্ছিলেন। কোনোদিন ভেবেছিলেন যে এই শিক্ষকতার পর শিক্ষিকা হয়ে পুলিশ আপনাকে মারবে, পুলিশ লাঠিচার্জ করবে, এবং আপনার বাড়িতে আপনার হাজব্যান্ড, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার বন্ধু বান্ধব, আপনার নেবার্স যারা আছেন, কি বলবেন, কি উত্তর দেবেন? দেখুন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা অনেক স্বপ্ন দেখে তাকে পৃথিবীতে নিয়ে আসে। আমার বাবা মাও সেই স্বপ্ন নিয়ে এসেছিল, বড় করেছিল, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, কখনো খারাপ স্টুডেন্ট হিসেবে প্রতিগণিত হয়নি। স্কুলে স্যাররাও বলেছে তুমি পারবে, এগিয়ে যাও। হয়তো সেই জায়গায় কিছুটা এগিয়েছি, শিক্ষিকার পদ গ্রহণ করেছি, না আমাকে ওই জায়গাটায় যেতে হবে। এখন আমাদের বাবা মা, আমাদের শুধু বাবা মা নয়, আমাদের আত্মীয় স্বজন, আমার পরিবার, প্রতিবেশী, ইভেন আমার স্কুল কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, আমাদের বন্ধু বান্ধব যারা আমরা একসঙ্গে সবাই পড়াশুনো করে চাকরি পেয়েছি, এই যে 15 তারিখে যে ঘটনাটা ঘটলো, এত অসহায় লাগছে যে আমরা তো কোনো অপরাধ করিনি স্যার, যে এই রকম নির্মমভাবে পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করতে পারে। সেই দিন ভেবেছিলাম যে সত্যি, যে মানে লাঠিচার্জ না করে যদি সত্যি আমাদের গুলি মেরে দেওয়া হতো, এর থেকে অনেক শান্তি পেতাম।
এত কষ্ট হয়েছে। আমি নিজে থেকে প্রচুর জনকে এই পুলিশের মধ্যে থেকে বিভিন্ন মানে মিডিয়া কভারেজও করেছে, দেখিয়েছে যে আমি পুলিশের ভয় না করে, আমার সঙ্গে অনেকেই ছিলেন বা ভেতর থেকে রক্তাক্ত নিয়ে মানে মানুষজনকে নিয়ে আসছি, ম্যাডাম স্যারকে, তারা পড়ে আছে, তাদেরকে রেস্কিউ করার কেউ হচ্ছে না, পুলিশ তো ঘিরে আছে, ভয় পাচ্ছে, লাঠিচার্জ হচ্ছে। আমি নিজের গায়ের ওড়না খুলে মাথা বাঁধছি, রক্তাক্ত, মানে তার মাথাটা যে সাপোর্ট দেবে, রক্ত গড়িয়ে পড়ছে, তাকে মানে তাকে অ্যাম্বুলেন্স নেই, ডক্টররা ছিলেন কিছু ডক্টর, তাদেরকে ডাকা যে এখানে আসুন, এখানে আসুন, আমরা হেল্পলেস, আমাদেরকে বাঁচান, কিন্তু কোনো গাড়ি নেই, আমরা অ্যাম্বুলেন্স নেই, ডাকছি আসুন হেল্প করুন। এই মানুষটা সে হাওয়াও করে কাঁদছে, তার মোবাইল পড়ে আছে, তার ব্যাগ পড়ে আছে, ব্যাগ ছিটকে আছে। আমরা ভাবছি যে আমি কোন অসহায় পৃথিবীতে আছি। যেরকম হয় না, কোথাও বোম ব্লাস্ট হলো সাডেন, মানুষের দেহ ছিন্ন ভিন্ন রক্তাক্ত চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই রকম মনে হচ্ছে আমরা আকস্মিক একটা মানে সেই কী বলবো দাবানলের মধ্যে আছি, যে বা দাবানল থেকে আমরা বেরোতে পারছি না। আর সে যে কি মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, রক্ত আমাদের ঝরেছে, সব ঠিক আছে, কিন্তু শিক্ষক শিক্ষিকা হিসাবে আমাদের যে বুকের যন্ত্রণা, সেই যন্ত্রণা স্যার বলতে গেলে আমাদের চোখ মানে কি বলবো, আমরা সে ভাষায় প্রকাশ করতে পারবো না। সে কষ্ট আমাদের সারাক্ষণ মানে তাড়া করে বেড়াই, ওই যে অভিশপ্ত রাত। আর আমরা চাই না যে আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা সমাজের ভালো চাই, যে আজকে ভূমিষ্ঠ হয়েছে সেও ভালো কাজে থাকুক, কিন্তু আমরা চাইবো না যে আমরাও চাকরিজীবী আর আমাদের অপোজিশনে যারা লাঠিচার্জ করছে তারাও শিক্ষিত হয়ে পড়াশুনো শিখে, তাদের বাবা মাও তো অনেক আদর্শে অনুপ্রাণিত করে বড় করেছেন, তারা কিভাবে এরকম মারতে পারেন আমাদেরকে। আমি একটা কথা জিজ্ঞেস করি, যেটা আপনি বললেন, পুলিশ প্রেস কনফারেন্স করে বলছে যে আপনারা সেদিনকে ব্যারিকেড ভেঙেছেন এবং সেই ছবি দর্শকরা দেখেছেন। বিকাশ ভবন কেন? প্রথম প্রশ্ন আমার সেটা। দ্বিতীয় প্রশ্ন, বিকাশ ভবনের ভেতরে যারা চাকরি করেন তাদেরও তো পরিবার আছে রুম্পাদি, তাদেরও তো ফ্যামিলিতে বাবা মা আছেন, প্রেগনেন্ট মহিলা আছে একজন, যা আমরা পরে জেনেছি, দর্শকরা দেখেছেন সেটা। সেখানে যারা চাকরি করেন তাদের কি দোষ? তাদেরকে আপনারা আটকে রেখেছেন। পুলিশ বলছে যে রাস্তা যদি কেউ বন্ধ করে রাখে তাদের কি দোষ? সেটা তো করা যায় না, তারা 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 তো চাকরি করে বিকাশ ভবনে, এটা কেন করলেন আপনারা? দেখুন স্যার, আমরা যখন শিক্ষক শিক্ষিকা হয়েছি আমরা কিন্তু রেসপন্সিবিলিটি বাচ্চাদেরকে শেখাই, ঠিক। কর্তব্য, রেসপন্সিবিলিটি, এভরিথিং, ন্যায়পরায়ণ, আইনকে মানা, সব কিছু কিন্তু আমরা শেখাই, অথবা আমরা সব জানি। সেই দীর্ঘ 7 তারিখ থেকে আমরা র্যালি করে 7 তারিখ থেকে আমরা একটাই বার্তা দিয়ে আসছি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুক। আমাদের পজিশনটা কি, যেহেতু আমাদের হোল প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, আমাদের সঙ্গে একটা সদর্থক বার্তা দিন, আমাদের সঙ্গে দেখা করুক, বসুন, ওনার কথাও আমরা শুনবো, আমাদের কিভাবে রিলিফ উনি দেবেন তার কথাও আমরা শুনব। আমাদের একটাই দাবি ছিল, আমরা দীর্ঘদিনে আমাদের ন্যায়ের দাবি যে আমরা সৎ, আমরা আনটেন্টেড, আমাদেরকে রেস্কিউ। বিকাশ ভবনে কেন গেলেন? বিকাশ ভবন তো শিক্ষা দপ্তর, সেটা তো হেড, সেখানে তো আমাদেরকে যেতে হবে। আমরা সেখানে গেলাম, 7 তারিখ থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করলাম। বিভিন্ন কার্যক্রম দেখতে পাবেন, আমরা উদয়নের পাঠশালা করেছি, আমরা চোরা চক্রান্ত পথনাটিকা করেছি, আমরা 25শে বৈশাখ উদযাপন করেছি, সব কিছুই কিন্তু কালচারাল অ্যাক্টিভিটি, শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা প্রথম দিন গিয়েই ভাঙিনি, প্রথম দিন গিয়েই করিনি, আমাদেরও ধৈর্য আছে, আমরাও মানুষ। তারপরেও সেদিনও আমরা শিক্ষামন্ত্রীকে বলেছিলাম যে আমাদের কাছে আসুন, আমরা মানুষ, আমাদের পরিবার আছে। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তো আপনাদেরকে অ্যাসিওর করেছিল, তারপর তো ভাতা মুখ্যমন্ত্রী বলেছেন দেবেন, এবং তিনি তো অফিসিয়ালি জানিয়েও দিয়েছেন। একটাই কথা স্যার বলতে চাই, ভাতা পাওয়ার জন্য চাকরি করিনি, আমরা নিজের যোগ্যতায়, নিজের মেধায় চাকরিটা পেয়েছি। কেউ আমাদের এতটুকু আপোস করে চাকরি দেয়নি, হয়তো আপোস করলে চাকরিটা আমি নিতাম না। আমার কোয়ালিটি প্রুভ করে, পার্সোনালিটি টেস্ট দিয়ে আমি উপযোগী টিচার হিসাবে, তাই চাকরিটা আমি নিয়েছি। অতএব কেউ আমাকে মুখের আশ্বাস দেবেন যে তোমার চাকরি আমি রেখে দিলাম, সেই আশ্বাসে কেন আমরা ভুলবো স্যার? ভাতা কেন আমরা নেব? আমাদের অধিকার চাকরি, সেই অধিকার আমাদের যোগ্যতা দিয়ে আমরা অর্জন করেছি।
অতএব সেই যোগ্যতার কাছে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। বেশ রুম্পাদি, আমার পরবর্তী প্রশ্নটা কিন্তু একটু টাফ। 31 ডিসেম্বরের পর কি করবেন? 31 ডিসেম্বরের পর নতুন কোনো বিজনেস করবেন নাকি প্রফেশন চেঞ্জ করবেন? দেখুন স্যার, বিজনেস যদি করার হতো না, আমরা মাস্টার ডিগ্রি, বিএ। আমি কেন এই প্রশ্ন করলাম আপনি বোধহয় জানেন, যা অর্ডার আছে, যা ভার্ডিক্ট আছে। ঠিক আছে, মানুষের কোনো প্রফেশনই ছোট নয়। প্রত্যেক মানুষ নিজ নিজ কর্মে সে সকর্মক হোক, প্রত্যেক পেশাকে আমি সম্মান করি। কিন্তু আমরা অনেক আশা নিয়ে এই প্রফেশনে এসেছি, স্বপ্ন নিয়ে এসেছি। কি করবেন আমি তাই তো কী করব, এবার আমাদের যেরকম স্বপ্ন সেরকম বাঁচার তাগিদ। আমার সংসার, পার্সোনালি আমার সংসার আমার উপরে ডিপেন্ডেড। আমার হাজব্যান্ড সে 16 সালে জব পায়নি, সেই 10 বছর কিন্তু MA BEd করে বসে আছে, সে চাকরির পরীক্ষা দিতে পারেনি, কারণ SSC আর হয়নি। সে আমার উপরে ডিপেন্ড করে আছে। আমি আমার ছোট্ট সন্তান 10 বছরের বেবি, তার সমস্ত ভরণ পোষণ আমার উপরে। তাহলে আমি একজন আর্নিং মেম্বার, আমার বয়স্ক বাবা মা আছে, আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, তারা কোথায় যাবেন? তাদেরকে আমি কি জবাব দেব? আমার তো একটা দায়িত্ব। আমি নিজে যখন চাকরি করছি, আমার যখন স্যালারি অ্যামাউন্ট হয়, আমার যখন স্যালারিটা হয় সেটা ডিভাইডেড হয়, এটা আমার বেবির জন্যে, এটা আমার বাবা মায়ের জন্যে, এটা আমার সংসার পারপোজ, এটা আমার লোন, এটা আমার অন্য ওষুধের ক্ষেত্রে। এই সামান্য স্যালারিতে আমাদেরকে ডিভাইড করতে হয়। এখন যদি সেইটুকুনিও যদি আমাদের না থাকে, তাহলে 31শে ডিসেম্বরে আমাদের মনে হয় আমাদের পুরো সংসার, আমাদের ফ্যামিলির সমেত আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া উচিত। কারণ এই বয়সে এসে না পারবো, আমরা মানসিকভাবে ভেঙে গেছি, শারীরিকভাবেও ভেঙে গেছি। আমরা এখন বাচ্চাদেরকে গড়ি, এখন নিজেরা যদি আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে যাই, তাহলে বাচ্চারা তো আমাদের থেকে ডেপ্রাইভড হবে, সমাজ তো ডেপ্রাইভড হবে। আমি নিজের জন্য কেন ভাববো? আমি তো দিতে এসছি, সমাজকে দিতে এসছি, সংসারকে দিতে এসছি, দিচ্ছি। 5-6 বছর ধরে সবারকে ডিভাইড করছি। আমার সর্বস্ব আমি উজাড় করে তাদের মধ্যে দিচ্ছি। আমি যেদিন স্কুলে গেছি, 25শে বৈশাখের প্রোগ্রাম, আমি নিজে তাদেরকে গান শেখাই। ক্লাসে আমি যেমন ইংরেজিটা পড়াই, ক্লাস 10, 11, 9 যত পারি, আমার ক্যাপাবিলিটি যতটা থাকে আমি করি। তাছাড়াও বাচ্চাদেরকে গান, নাচ, বিভিন্ন অ্যাক্টিভিটি শেখাই। তারা বলছে, ম্যাম স্কুলে 25শে বৈশাখটা আর হবে না, আপনি যে আসছেন না, নাচকে শেখাবে। ছোট্ট ছোট্ট শিশু, তারা 5-6-এ বসে, তারা কি বুঝবে কোর্টের ভার্ডিক্ট? ম্যাম এতদিন কেন আসেননি? গরমের ছুটির পরে কিন্তু আপনার ক্লাস ছাড়া আমরা করবো না, একদম পড়াশুনো হচ্ছে না। স্যার এত স্টুডেন্ট, আমার স্কুলে 1400 স্টুডেন্ট, আমরা 4-5-6 জন টিচার আসছি না, আমার স্কুলটা কি হবে? 3 জন সায়েন্সের টিচার যাচ্ছে না, আমার স্কুলে 1 জন ম্যাথের টিচার, তার পক্ষে কতটা ক্যাপাবেল? 2টো সেকশন মার্চ করে নেওয়া হচ্ছে, বাচ্চারা বেঞ্চ নেই, বসতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছে, তাদের অসুবিধা হচ্ছে, তারা ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না। কি অবস্থায় স্কুলগুলো চলছে, আপনারা যদি স্কুলগুলোতে যান না, দেখতে পাবেন কি আমরা তো অসহায়, কিন্তু ওই ছোট্ট ছোট্ট দুধের শিশুগুলো, ওরা তো স্কুলে পড়াশোনার জন্য এসছে, ওরাও তো ডেপ্রাইভড হচ্ছে। বেশ রুম্পাদি, যেদিনকে এই ঘটনা ঘটে, পুলিশ যেদিনকে, আপনারা জানেন, আপনার দর্শকরাও কিন্তু এই ছবি দেখেছেন, আপনি নিজেও হসপিটালে গিয়েছিলেন, আপনি স্টুডিওর বাইরে আমাকে বলছিলেন। হ্যাঁ, আমি হসপিটালে এসেছিলাম। এবং আপনার বিভিন্ন জায়গায়, হাতে বিভিন্ন জায়গায় এখনও ছড়ে গেছে, এরকম দাগও রয়েছে দেখলাম। সেখানে দাঁড়িয়ে সেই মুহূর্তে যখন পুলিশ লাঠিচার্জ করছে, যারা ভেতরে আটকে আছে তাদেরকে এসকর্ট করে বাইরে বের করার জন্য, অসহায় কতটা লেগেছে আপনি শেয়ার করলেন, আমাদেরকে বললেন। তারপর কি করলেন? তারপরে কি কোনো কারুর কোনো হেল্প পেয়েছিলেন? এবং তার থেকেও বড় কথা, সকালবেলা সব্যসাচী দত্ত যখন সেখানে যান এবং তার যারা অনুগামী, তাদের সঙ্গে যা যা হয়েছে প্রত্যেকে দেখেছেন। সংবাদ মাধ্যমকেও কিন্তু গায়ে হাত দেওয়া হয়েছে, দুটো টেলিভিশন চ্যানেলের সাংবাদিককেও কিন্তু গায়ে হাত দেওয়া হয়েছে। সেই সময়কার অভিজ্ঞতা কি এক্স্যাক্ট হয়েছিল কিন্তু দর্শকদের জানা দরকার, বলুন। 3 তারিখে আমাদের ভার্ডিক্ট যখন হয়, আমরা কসবাতে গেছিলাম, আমি কসবা ডিআই অফিসের আন্ডারে। কসবাতে গিয়েও সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হয়েছিল, ক্যামেরাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেখানেও লাঠিচার্জ হয়েছে। আপনারা দেখেছেন আমাদের এক স্যার, অমিত স্যার, আমরা একই স্টেশনে নামি, স্যারকে লাথি মারা হয়েছে। প্রচুর জনকে, স্যার ম্যামকে প্রচুর লাঠিচার্জ করা হয়েছে। স্যাররা দেখিয়েছেন, ম্যামরা দেখাতে পারেননি। আমরা তো পারি না,
আমরা শিক্ষিকা, আমরা কি পারবো? আমরা পারিনি দেখাতে। সেদিনও মানে এই যে মানে আমাদের প্রতি আক্রোশ, এতটা আক্রোশ, মানে নিরপরাধ হয়ে, আমাদের কাছে তো পেন ছাড়ার কোনো অস্ত্র নেই, তা সত্ত্বেও এত। তারপরেই 15 তারিখে দেখলাম কি বিভৎস স্যার, কি বিভৎসতা। কেউ পড়ে আছে, কারোর হাত ভেঙে গেছে, কেউ দাঁড়াতে পারছে না, কোনো ম্যাডামের মানে বলতে নেই, তার উপরে সালোয়ারটা ছিঁড়ে নেওয়া হয়েছে, সে ওড়না গায়ে চাপা দিয়ে বসে আছে যে আমাকে একটা কিছু এনে দাও, আমি দাঁড়াতে পারছি না। মানে সেই বীভৎস দৃশ্য, আমি জানি না যে এটা সুষ্ঠু সমাজের পক্ষে মানে কতটা উপযোগী। এরকম দিন আমাদের পৃথিবীর ইতিহাসে কোনো দিন যেন না আসে। অনেক ভুল বার্তা যাবে। মানুষ যে মানে মানবিকতার যে পরিচয়, সেটা থেকে অনেকটা সরে আসবে। এরকম করবেন না। এরকম করলে নিরপরাধ মানুষকে যদি অন্যায়ভাবে এরকম অত্যাচার করা হয়, আমার মনে হয় যে আমাদের দেশে মনে হয় সেই বিচারটা আর কোনো দিন কেউ পাবে না, যে বিচারটার জন্য আমরা লড়ে যাচ্ছি। আমরা নিরপরাধ, আমাদের কোনো অ্যালিগেশন নেই আমাদের বিরুদ্ধে। সিবিআই রিপোর্ট বলুন, বাক কমিটি বলুন, এসএসসি বলুন, দীর্ঘদিন ভেরিফিকেশান হয়েছে। আমরা বলেছি যতবার আমাদেরকে ভেরিফিকেশান করতে চান করুন, কিন্তু একটাও আমাদের বিরুদ্ধে অ্যালিগেশনস আপনারা দিতে পারবেন না। তা সত্ত্বেও স্যার চাকরিটা আমাদের নেই। কিন্তু একটা প্রশ্ন করি আপনাকে, সেদিনকে যখন সব্যসাচীবাবু গেছিলেন ওখানে, তাকে ঘিরে চোর চোর স্লোগান দিয়েছিলেন আপনারা? দেখুন, আমি ব্যক্তিগতভাবে 1 নম্বর গেটে ছিলাম। 3 নম্বর গেটে গণ্ডগোলটা হচ্ছিল। ওখানে স্যাররা বারবার ফোন করছিলেন যে এখানে খুব মারা হচ্ছে আমাদের টিচারদেরকে, অনেকের রক্ত পড়ছে, ম্যাডামদেরকে মারা হয়েছে, এবং উনি অশ্রাব্য ভাষায় অ্যাটাক করেছেন। উনি বলেছেন, কেন এখানে বসে আছো তোমরা, এসছো কেন? আমাদের দাবি দেওয়া উনি নিশ্চয়ই জানেন আমরা কেন এসেছি। আমরা বিচারের জন্য এসেছি, ন্যায় বিচারের। আমরা কাউকে তো অ্যাটাক করতে আসিনি, কাউকে কোর্টে হচ্ছে এরকমবাদী। কোর্টে তো সাবমিশনের দায়িত্ব আমাদের অভিভাবকের। আমাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক তো এসএসসি, আমাদের অভিভাবক বিকাশ ভবন, আমাদের অভিভাবক মধ্যশিক্ষা পর্ষদ। যারা আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি, তারা আমাদের অভিভাবক। তাহলে আমার যদি কোনো দাবি দেওয়া হয়, আমি সন্তান হয়ে আমার যদি কোনো দাবির দরকার হয়, আমি আমার বাবা মাকে বলবো না যে আমাকে বাঁচানো হোক? আমরা তো অভিভাবকের কাছে গেছি। অভিভাবকের কাছে গেলে কেউ এরকম মারে যে আমাদেরকে বাঁচান, আমাদের তো দোষ নেই, আপনি আপনার সার্টিফাই কপিটা দিন। না, তো তাহলে আপনি বলছেন যারা বিকাশ ভবনের ভেতরে ছিল তাদেরকে আপনারা আটকে রাখেননি, তারা কি বেরোতে দেননি? আমরা বলেছিলাম আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করব। প্রথমেই আমরা যখন ঢুকি ভিতরে, আমরা বলেছিলাম আপনারা কেউ আতঙ্কিত হবেন না, আপনারাও হচ্ছে আমাদের ফ্যামিলির পার্ট, আর আপনারাও ভাবুন আমরা আপনাদের ফ্যামিলির পার্ট। কারণ আমরা 3 তারিখ থেকে রাস্তায় শুয়ে আছি। অনেকবার ওয়ার্নিং দিয়েছিল পুলিশ। আমরা দেখুন, আমাদের গলার কন্ডিশন, শারীরিক কন্ডিশন বুঝতে পারছেন, আমরা খোলা আকাশে শুয়ে থাকছি, আমরা কিন্তু আর পারছি না। আমরা বলছি আপনাদের সমস্ত রকম সহযোগিতা করব। কেউ যদি আপনাদের মেডিসিন দরকার হয়, আপনার ভিডিওতে দেখবেন আমরা মেডিসিন কিনে ভিতরে প্রোভাইড করেছি। যিনি অন্তঃসত্ত্বা দিদি ছিলেন, তাকে বারবার কন্ট্যাক্ট করা হয়েছে, আপনার কোনো প্রবলেম হলে আপনি বেরিয়ে আসুন, আপনাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে কেউ যদি কোনোভাবে জল, খাবার, মানে মেডিসিন, যা আপনাদের প্রয়োজন থাকবে আপনারা থাকুন, আপনারা আমাদের সহমর্মী হন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারাও তো পড়াশোনা করে চাকরিটা পেয়েছেন। আজকে যদি আমার জায়গায় আপনার চাকরিটা চলে যায়, আমি যদি ভাবি আমার সন্তান কাল কি খাবে, সে তো ভীষণ যন্ত্রণা। আপনারা কেন আমার পাশে আসবেন না? ইভেন আমরা পুলিশ অফিসার স্যারদেরকেও বলেছি যে স্যার আপনারাও তো আমাদের মতো পড়াশুনো করেছেন, করে চাকরিটা পেয়েছেন যোগ্যতায়, তাহলে কেন আপনারা আমাদের পাশে আসবেন না? আমাদের তো কোনো দোষ নেই, সবাই আমাদের পাশে থাকুন, আমরা তো ন্যায়ের পক্ষে। বেশ, রুম্পাদি, আপনার বাড়িতে আপনি যেহেতু বললেন আপনার হাজব্যান্ড এখনো জব পাননি, না, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ফিনান্সিয়াল ক্ষেত্রে এটাও আমি স্যার বলতে চাই, আমার বেবিটা যখন 1.5 বছর বয়স, তখন আমি এসএসসি দিই। মা হিসাবে আমি কতটা কঠোর হয়েছি যে আমাকে 8 থেকে 10 ঘন্টা এসএসসির জন্য পড়াশোনা করতে হয়েছে। আমার বেবি এখন 10 ইয়ার্স, এই জুনের 3 তারিখে 10 ইয়ার্স হবে। একটা মা 1-1.5 বছরের বাচ্চা বুকে নিয়ে কিভাবে পড়াশুনো করলে এত রকম দুর্নীতির মধ্যে দিয়ে
দুর্নীতিতে নাম না থেকে সে মেরিট লিস্টে এসে চাকরিটা পেতে পারে। আমার মনে হয় নিজেকে তখন প্রুভ করার জন্য হয়তো আমার সন্তানকেও আমি অনেকটা ছেড়ে রেখেছি, যে আমাকে আমার এই যোগ্যতা প্রমাণ করতে হবে, তারপরে এই কষ্টটা আমি উসুল করব কখন, যখন চাকরি পেয়ে যাব, তখন ওর একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবো আমি। কিন্তু আমার কি থাকলো, ওই ছোট্ট তখন ব্রেস্ট ফিডিং করে তাকে আমি করাইনি। আর এখন বড় হয়েছে, কাল আমি ওকে কী খাওয়াবো, কোন স্কুলে পড়াবো, কীভাবে তার কালচারাল অ্যাক্টিভিটি থাকবে, আমি তার অ্যাসিওরেন্স দিতে পারছি না। তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভাবছি যে কাল তোর ভবিষ্যৎ আমি কী করবো আমি জানি না, তোকে কী করে খাওয়াবো সেটা আমি বলতে পারি না। আমি তো মা, ওই ছোট্ট শিশুটার কী অপরাধ। বেশ, নেক্সট কি করবেন, আগামী দিনে কি প্ল্যান করছেন? দেখুন স্যার, আমাদের তো আর কিছু নেই হারানোর। আমাদের একটাই ন্যায়সঙ্গত দাবি এবং অধিকার, এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। আমরা বারবার বলছি আমাদের সার্টিফাইড লিস্ট রিভিউতে জমা দিন, কিংবা আমি জানি না আপনি আমাদেরকে চাকরি দিয়েছেন, কিভাবে আপনি বাঁচাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমার আবেদন, আপনি কিভাবে আপনার সন্তানদেরকে বাঁচাবেন, এই সভ্য সমাজকে বাঁচাবেন, শিক্ষাকে বাঁচাবেন, বিদ্যালয়গুলিকে বাঁচাবেন। আমার সন্তানের পাশাপাশি স্কুলের বাচ্চাগুলোও আমার সন্তান। আমি যখন মার খাচ্ছি, হসপিটালে পড়ে আছি, আমার স্কুলের স্টুডেন্টরা ভাইরাল করছে আমার ফটো, যে আমাদের ম্যাম হসপিটালে পড়ে আছে, সেটাও কিন্তু ভীষণ কষ্ট। বেশ, মুখ্যমন্ত্রীর ওপর ভরসা আছে রুম্পাদি এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, এতদিন কেসটা প্রসিড হলো, আমরা তো ভরসা করেই ছিলাম যে আমরা নিরপরাধী, আমাদের তো কোনো দোষ নেই, অতএব আমরা বিচার পাবো। সেই জন্য আমরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে তো আমরা জানতামই না যে আমাদের এই পুরো প্যানেল বাতিল হবে। তারপর আমরা সুপ্রিম কোর্টে পিটিশনের হই, সুপ্রিম কোর্টে একই রায়, পুরো প্যানেল ক্যান্সেল হয়ে গেল। বিচার ব্যবস্থার উপরে আমাদের সেইভাবে কথা বলার অধিকার নেই। কিন্তু এইটুকুকে বিচারপতি জানতে, মানে উনি কি জানতে চাইতেন, চেষ্টা করতেন না যে আমি ভার্ডিক্টটা দিচ্ছি, তার মধ্যে কতজন নিরপরাধী থাকতে পারে, তাদের ফ্যামিলি, তাদের সংসার, অ্যাবাভ অল 1 থেকে 1.5 লাখ মানুষ তাদের মৃত্যুমুখে পর্যবসিত হবে। বিনা অন্যায়তে এইরকম মৃত্যুদণ্ড দেওয়া যায় না। শুধুমাত্র মৃত্যুদণ্ড ফিজিক্যালি হতে পারে, কিন্তু আমার বাবা মা তো আজকে বড় মুখ করে বলতো আমার মেয়ে টিচার, ইংলিশের টিচার, আমার নিজের ভাই এমবিবিএস ডক্টর, আমার 2 সন্তান যোগ্যতায় আজকে উত্তীর্ণ হয়েছে। 2টো সন্তানকে আমরা মানুষ করেছি, আজকে তারা মুখ দেখাবে কোন মুখে? গ্রামের সরল মানুষরা কোর্ট বোঝে না স্যার, তারা বোঝে না, কোর্টের আইন বোঝে না। আর মধ্যে আপনার মানসিক অবস্থা, যাতে আমার অনেকগুলো প্রশ্ন আমি ভেবেছিলাম করব, কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে করা সেই অ্যাম্বিয়েন্স নেই। আমি মেন্টালি যতটুকু যেভাবে আপনাকে সাপোর্ট দেওয়া দরকার, এবং আমরা প্রত্যেকে জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই আমরা চাই যে যারা যোগ্য তারা তাদের যোগ্যতা ফিরে পাক এবং তারা তাদের স্কুলে ফিরে যাক, এটাই বলবো। কিন্তু দুটো জিনিস জিজ্ঞেস করি, আপনি কি আবার পরীক্ষা দেবেন? স্যার 15 তারিখে কত মা জানেন না, 2 মাসের 3 মাসের সন্তান বাড়িতে রেখে ওই রাস্তার উপরে 2-3 দিন ধরে পড়ে আছে। 3 মাসের সন্তানকে তার মা বুক থেকে রেখে এসছে বাড়িতে। কারোর বাড়ি আলিপুরদুয়ার, কারোর বাড়ি দার্জিলিং, কারোর বাড়ি মানে মালদা, তারা ইচ্ছা করলেই ছুটে বাচ্চাটার কাছে যেতে পারবে না। কতটা অসহায় তাদের এই চরম। আর টিভিতে যখন আমাদের বাবা মা দেখছে যে এই রকম লাঠিচার্জ হচ্ছে, তার সন্তান সেইখানে উপস্থিত, আমরা বাবা মা হলে কি করতাম? আমার ফ্যামিলি সেদিন কেউ কিচ্ছু খায়নি, সারা রাত না খেয়ে না ঘুমিয়ে সারা রাত ওয়েট করেছে। যে ওখানে জামাল লাগানো ছিল, ফোনে কেউ কন্ট্যাক্ট তেমন করতে পারছিল না, সবাই একটা ফোনের কলের অপেক্ষায় যে আমার সন্তান হসপিটালাইজড হয়নি তো, আমার বাচ্চাটা যায়নি তো। ইভেন
শুধুমাত্র এই যে আমরা এই যে 15,000 আনটেন্টেড টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ, এখন কি সবার বাবা মা সবার হয়ে গেছে। আমার বাবা মা যেন সবার জন্যে কাঁদছে যে ওই ছেলেটাও তো আমার বাবা মার আমার মেয়ের মতো আমার ছেলের মতো পড়াশুনো করে চাকরিটা পেয়েছে, ওর পাটা ভেঙে গেল, ওই ছেলেটা এইভাবে কষ্ট পেল। সবার দুঃখে সমবেতী, নিজের সন্তানের জন্য না। এটা একটা ইউনিভার্সাল একটা মানে কি বলবো, তাদের অ্যাগনি হয়ে যাচ্ছে যে এতগুলো নিষ্পাপ, ইউনিভার্সাল অ্যাগানি, রাইট। তারা মানে কেউ পিএইচডি হোল্ডার, কেউ গোল্ড মেডেলিস্ট, সবাই হাইলি এডুকেটেড, এত পরিশ্রম করে এইখানে গিয়েছে, নিজের সন্তানকে দেখতে পাচ্ছে না, সেটা একটা উদ্বিগ্নতা। আর অন্য সন্তানগুলো এইভাবে মার খাচ্ছে। বেশ, রুম্পাদি, আমি শেষের দিকে প্রায়, আমি দুটো জিনিস জিজ্ঞেস করি, আবার পরীক্ষায় বসবেন? দেখুন, যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছি, সেটা 10 ইয়ার্স এগো, 10 বছর আগে। তখন আমার শার্পনেস, কারণ আমি কন্টিনিউ পড়াশুনো করছি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, চাকরি। রাইট। আমার এত কমপ্লিকেশান ছিল না, আমার বাচ্চার পড়াশুনো নিয়ে আমাকে ভাবতে হতো না, ফ্যামিলি কী করে চলবে আমাকে ভাবতে হতো না, আমাকে ভাবতে হতো যে না, আমার ওই ফোকাস, আমি চাকরিতে যাব। আর এখন আমাদের মেন ফোকাস কি, বাচ্চাদেরকে কীভাবে আমি কাল্টিভেট করব। আমি নিজে কন্যাশ্রী নোডাল টিচার। আপনি বলুন তো, আমি হেলথ সামনেছি, আমাকে অনলাইন মিটিং করতে হয়, আমাদেরকে বাচ্চাদেরকে কনসার্ন করতে হয়। প্রত্যেকটা প্রকল্পে আমরা শুধুমাত্র টিচিং না, এই সমস্ত প্রকল্পে আমরা হ্যান্ডেলিং করি বাচ্চাদেরকে সব সময়। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেহেতু জয়নগরের মথুরাপুর রানাঘাটা স্কুল, বুঝতেই পাচ্ছেন অ্যাওয়ারনেস ক্যাম্পিংটা কতটা জরুরি। হেলথ থেকে শুরু করে আয়রন ট্যাবলেট থেকে শুরু করে আমরা হাতে করে বাচ্চাদেরকে খাওয়াই। 31 তারিখের পর আমাদের করজোরে প্রার্থনা, আমরা একটা আমাদের সবারই 35, 40, 45 অ্যাভারেজ, আমাদের এই বয়সে এসে আর ওই কম্পিটিটিভ এক্সাম দেওয়ার। আর আমি কেন পরীক্ষা দেবো স্যার? আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন পরীক্ষা দেবো আবার? আমি অন্যায় করলে কেন আমি অন্যায় করলে পরীক্ষা দেবো? আমি অন্যায় তো করিনি, আমি কেন পরীক্ষা দেবো? আমি কেন পরীক্ষা দেবো? বেশ বেশ বেশ, রুম্পাদি, শুভেন্দুবাবু কাল গেছিলেন, যখন আমরা এই অনুষ্ঠান শ্যুট করছি, যেদিনকে করছি, শুভেন্দুবাবুর ওর খুব বিশ্বাস আস্থা আছে আপনাদের সবার? দেখুন, আমরা কিন্তু কোনো রকম কোনো রাজনৈতিক মতাদর্শী নই। আমরা হচ্ছে সবাই হচ্ছে মানে কি বলবো, প্রতারিত 1 নম্বর বললে হয়। কারণ আমরা সব খুইয়ে, চাকরি খুইয়ে এখন সংসারও নেই, কারণ আমরা রাস্তায় পড়ে আছি। আমাদের সন্তান, আমাদের সংসার, আমাদের স্বামী, স্যারদেরকে ওয়াইফ, সবার কোলে ছোট ছোট বেবি। আপনি যদি ওই 15,000 টিচারকে এক জায়গায় করেন না, সবার 2 থেকে 3 মাস, 2.5 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরের বেবি সবার। কারোর একটা বেবি, কারোর 2টো বেবি, সবাই আছে। এখন কেউ মুখে একটা কথা বলে গেল যে আমি তোমাদের পাশে আছি, সবাইকে আমরা করজোরে চাচ্ছি সবাই আমাদের পাশে আসুন। আসবেন না কেন? সবাই আসুন। নৈতিকতার দিক থেকে আপনাদের আসতে হবে, বিচারের দিক থেকে আমাদের পাশে আসতে হবে, আসুন। কিন্তু আমাদের জন্যে, আমরা যে যোগ্য, আমরা অবৈধ নই, আমাদের বিচারটা পাইয়ে দিন। সবাই আসুন। শুভেন্দুবাবু কেন, যে কোনো পলিটিক্যাল লিডারকে আমরা চাইছি আসুন, তারা মানবিকতার দিক থেকে আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আমরা জানি তারা সহমর্মী, সেই জন্যই তো এসছেন আমাদের পাশে। কিন্তু আমাদের জন্য, আমাদেরকে বাঁচান। 31 তারিখের পর আমরা, আমাদের সবার মৃত্যুদণ্ড মানে নির্ধারিত হয়ে গেল, মানে ঘোষিত ফাঁসির সাজা। আমরা চাই আপনারা, আমরা নির্দোষ, আমাদেরকে সবাই মানবিকতার স্বার্থে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে আমাদেরকে বাঁচান। শেষ প্রশ্ন করব, মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আপনি কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে আমরা অনেক অনুরোধ, অনুনয় বিনয় সব করছি যে আপনারা আমাদের গার্জিয়ান, অভিভাবক, আপনারা আমাদেরকে উদ্ধার করুন। আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। আমরা আপনার রাজ্যে থাকি, আপনাকে মানি, কেন মানব না? আপনি আমাদের অভিভাবক, তার জন্যই তো আপনার কাছে গেছি, বারবার যাব। আমরা যাব না আমাদের গার্জিয়ানের কাছে, আমরা বারবার যাব, আমরা বলবো আমরা আপনাদের সন্তান, আমরা যাব, আমরা বলবো আমাদেরকে উদ্ধার করুন, আমাদেরকে বাঁচতে দিন, আমরা বাঁচব, আমরা সমাজ গড়ব, আমাদেরকে সেই সুযোগটা দিন, আমাদেরকে সমাজ থেকে বিচ্যুত করবেন না, আমরা মরে গেছি।
ওই যে বিদ্যালয় থেকে আমাদেরকে যেদিন বের করে দেওয়া হয়েছে আমরা মরে গেছি, কি কষ্ট নিয়ে সেদিন থেকে বেরিয়ে এসেছি। মৃত্যুদণ্ডের থেকেও সেটা অধিক অধিক অধিকতর কষ্ট। বেশ, অনেক ধন্যবাদ রুম্পাদি আপনার সময়ের জন্য। এবং আপনি সল্টলেক থেকে এখানে এসেছেন, আবার আপনাদের যা কর্মসূচি আছে, ট্রাইবস টিভি পরিবার মানসিকভাবে সব সময় আপনাদের সঙ্গে আছে, এইটুকু বলতে পারি। অনেক আমাদের ধন্যবাদ কথা আপনার সময়ের জন্য। সমাজের সর্বস্তরে আপনারা পৌঁছে দিন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বেশ বেশ, আপনারা দেখলেন আমরা একটা স্পেশাল এপিসোড, স্পেশাল পর্ব করলাম, যেখানে আমরা যোগ্য চাকরিহারা শিক্ষক বিকাশ ভবনের সামনে থেকে ট্রাইব টিভি স্টুডিওতে এসে সাক্ষাৎকার আমরা নিলাম। হট সিটে হট টকের এই স্পেশাল পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক আবেগ আছে, অনেক অনুভূতি আছে, এবং অনেক ইনফরমেশন আছে, অনেক বার্তা আছে, অনেক মেসেজ আছে, যেগুলো আপনাদের খুব দরকার জানার এবং জানাবার সবাইকে। আশা করি আপনারা প্রত্যেকে দেখবেন এই পর্ব, এবং আরও অনেক মানুষজন যাদের যাদের আপনারা অগন্তিক মানুষজন আপনারা দেখেন হট সিটে হট টক। শুধু হট সিটে হট টক বলবো না, ট্রাইবস টিভি বাংলা কেন, সবাই এই পর্ব দেখে ও সবাইকে দেখান। ভালো থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমরা আশা করব যে এই প্রবলেম যত তাড়াতাড়ি সম্ভব মিটুক, এবং প্রত্যেকেই সামার ভ্যাকেশনের পর হাসি মুখে স্কুলে ফিরুক, এটাই আমরা চাইব। ভালো থাকবেন, আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার।